বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। রাকিস লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালবেলা উঠে ঘর বাড়ি পরিষ্কার করে মুছে ঠাকুর পুজো করা হয়ে গেছে। আমার মা লক্ষ্মীকেও একটা নতুন শাড়ি আমি দিয়েছি, সে পরেছে, মানে পরিয়ে দিয়েছি। আর হচ্ছে আমিও দেখো এটা একটা মা দিয়েছে। রাজদীপ দুটো ড্রেস দিয়েছে, একটা খুব লং কুর্তি দিয়েছে, একটা টপ দিয়েছে, আর 3/4 প্যান্ট দিয়েছে। দেখো শান্তা বাবা। ও তোমাদের সকলকে শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। তোমরা সবসময় খুব ভালো থাকো, সারা বছর তোমাদের খুব ভালো কাটুক, আর পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকো। আর আশীর্বাদ করো আমার শান্তা বাবাও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর বদমাইশের যে মানে দুষ্টুমিটা যেন একটু কম করে। মানে এত দুষ্টু হয়েছে না, মানে যেটা বলবে সেটাই। সকাল থেকে আজকে ভেবেছিলাম বকবো না, ওর বাবাও ভেবেছিল, ওর বাবার কাছেও বকা খেয়েছে, আমার কাছেও বকা খেয়েছে। এত দুষ্টু করছে সকাল থেকে। আর দেখো আমার দিকে কেমন করে তাকাচ্ছে, আমি বলছি তাই শুনছে। আজকে হচ্ছে আবার হচ্ছে তোমার অশোক ষষ্ঠী। আমি ওর পেটে থাকতেই আমি অশোক ষষ্ঠীটা শুরু করেছিলাম। আমার মা বলেছিল, মা যে ষষ্ঠী বলো, পুজো বলে আমি সেগুলো করি সন্তানের জন্য। এবার অশোক ষষ্ঠীটা আমি করেছি আজকে। শুভ নববর্ষ বলো। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাকে আশীর্বাদ করো, আমি যেন বড় হতে পারি, মানুষের মতো মানুষ হতে পারি। হ্যাঁ বলো, সবার এই বছর সবার ভালো কাটুক বলো। হ্যাঁ, লাভ ইউ বলে দাও সবাই। তুমি করছো, বালিশ নিয়ে খেলছো? তোমার এই গেঞ্জিটা কে দিয়েছে? আর সকালবেলা পড়েছিল ওটা দিদুন দিয়েছিল। দেখো বন্ধুরা, আমি পুজো দিয়েছি, আর আমার ঠাকুর আগে থেকেই প্রসাদটা খেয়ে নিচ্ছে। আমার সন্টা বাবা, আমার ঠাকুর। দেখো আমার মা লক্ষ্মীকে সাজিয়েছে, কেমন লাগছে তোমরা কমেন্ট করো। শাড়িটা বোঝা যাচ্ছে না, পরে তোমাদেরকে ভালো করে দেখাবো। আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি না, মানে আমার শরীরটা খুব খারাপ। মানে কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি, এত ব্যথা যন্ত্রণা, কোমর ব্যথা। তারপর মানে এই ঠান্ডা গরম পড়ছে, তার মধ্যে এসিতে ছিলাম, সেই জন্য মনে হয় শরীরটা বেশি খারাপ হয়ে গেছে। মানে কি বলবো, খুব খারাপ লাগছে। মানে কালকে সারা রাত তো ঘুমাতে পারিনি, আজকে সারাদিনও উঠতে পারিনি। রান্নাবান্নাও তেমন কিছু করিনি, আলু সেদ্ধ ভাত করেছি। তোমাদের সাথে ভাবলাম যে মানে কিছু কথা শেয়ার করি। শরীরটা ভালো লাগছে না তো, মায়ের কথা খুব মনে পড়ছে, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার জীবনে আমার মায়ের অবদান কতটা। ফ্যান চলছে তো একটু আওয়াজ হবে, একটু মানিয়ে নিও। ছোটো থেকেই দেখেছি কত কষ্ট করেছে আমার মা। এদিকে রান্না বান্না, বাবার সাথে হেল্প করা মাঠে, তারপরে আমরা কি খেতে ভালোবাসি সব কিছু মানে গুছিয়ে মুখের সামনে দেওয়া। ছোটোবেলায় বিয়ে হয়েছে আমার মার, 15 বছর বয়সে এরকম বিয়ে হয়েছে আমার। জানো তো, আমার মা নেই, মানে আমার দিদা ছোটোবেলায় মা যখন বুঝতেও পারতো না, মানে সরি একটু ইমোশনাল হয়ে, মানে যখন মানে একদম ছোটো, 2 বছর না 3 বছর বয়স, তখন আমার দিদা মারা গেছে। সেই থেকে আমার মা আমার মানে ঠাকুমা মানে আমার বড় মার কাছেই মানুষ, তাকেই মা বলতো। আমি ভয়েস ওভারটা দিচ্ছি তো, মানে আমার ছেলে এসে ডিস্টার্ব করছে,
ও চলে গেল, তারপরে আবার ভয়েস ওভারটা আমি দিচ্ছি। মানে কি বলবো, মানে ছোটো থেকে খুবই কষ্ট করছে আর এখনও কষ্ট করে যাচ্ছে, কাজ করছে, এদিকে সংসার সামছে। আমি কখনো মায়ের মতো হতে পারবো না, এত ধৈর্য, শক্তি, এত সাহস। দূরে বিয়ে করেছি তো সবসময় যেতে পারি না। এবার বাবা তো আসতে পারে না দূরে বলে, কারণ বাবা জার্নি করতে পারে না আর অনেক, সেই জন্য বাবা আসতে পারে না। মা কী করবে, কষ্ট হলেও আসে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন যখনই অসুবিধা হয়েছে শুধু ফোনে একটু বলেছে, মা আমার এই হচ্ছে, দেখি মা সকালে এসে হাজির, একটু পেটে ব্যথা করছে, হাজির। তারপরে ধরো বিয়ের মানে এত পাশে পেয়েছে আমার মাকে, এত আমার মা আমার জন্য করে, কি বলবো, যে কষ্ট হলেও যখন বলি তোমাদের আগে, মানে আমার সংসারে মানে এখন বাদ দাও, এখন বিয়ে 4 বছর হয়ে গেছে। বিয়ের প্রথম যখন মানে কিছু রাজদীপের সাথে অশান্তি হতো, সংসারে অশান্তি হতো, আমি বলতাম, মা বলতো যে তুই এইসব নিয়ে চিন্তা করছিস, আমার সংসারে তো আরও অশান্তি হতো, তুই তো সেগুলো জানিস না, তোর তো কিছুই না, আরও অশান্তি হতো, আরও ঝামেলা হয়েছে, তাও আমি আছি, তোর তো কিছুই না, তোকে তো ওরা ভালোবাসে, এরকমভাবে বুঝিয়ে আমাকে মানে এখানে রাখতো। আমি রাগ করে মার ফোন কেটে দিতাম, বললাম সবসময় তুমি ওদের সাপোর্টে কথা বলো, আমার সাপোর্টে কথা বলো, সব দোষ আমার, এরকম বলতাম মাকে। তারপরে এই যে আমি রাজদীপ যাই ওই বাড়িতে, ধরো মাসে একবার যাই, সারাদিন ওই সংসারের কাজ, মাঠে কাজ করা, রান্না বান্না, রাজদীপ কী খেতে ভালোবাসে, আমি কী খেতে ভালোবাসি, সকালে উঠেই সব মাঠে কাজ করবে, সংসারের কাজ করবে, তারপরে আবার রাজদীপকে লুচি তরকারি, জানে ও খেতে ভালোবাসে, প্রতিদিন কষ্ট হলেও হাসি মুখে লুচি তরকারি করে দেবে, বুঝতে দেবে না যে কষ্ট হচ্ছে, কী খেতে ভালোবাসে। এই আমরা ঘুমাচ্ছি, উঠে দেখি মার এটা করা হয়ে গেছে, যে কাজ করা হয়ে গেছে, তার মধ্যে রান্নাও হয়ে গেছে। আমরা কী খেতে ভালোবাসি সেগুলো মুখের সামনে আনা। তারপরে প্রেগনেন্সিতে আমার মা, কী বলবো, আমার যখন থেকে আমার ছেলে হয়েছে, আমার জন্য একটা আলাদা কেবিন নিয়েছিল রাজদীপ, মানে আমি পারবো না বলে বাচ্চা সামলাতে, মা আমার সাথেই ছিল সেই কেবিনে। সেই যেদিন থেকে হয়েছে সেই থেকে 4 মাস মা আমার সাথে। প্রথমে তো 1 মাস ছিল আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে মা, আমার ছেলেকে সামলিয়েছে, আবার আমার সংসারে রান্না বান্না করেছে, আমাকে দেখেছে। হ্যাঁ, রাজদীপ সবাই হেল্প করতো, তাও দেখেছে, নিজের সংসার আমার মানে জীবনে মায়ের অবদান কখনো ভুলতে পারবো না। আর আমার ছেলে তো এখন আমার মার জীবন, মানে সব কিছু দাদা শোনার জন্য পুচু সোনা বলে ডাকে, কী করলে, কী খেলে, কী দিলে ওকে আমার মা শান্তি পায়, সেই চেষ্টাই সবসময় করে। কোনো সময় মাথা গরম হয়ে গেলে না মাকে উল্টো পাল্টা বলি, পরে ভাবে কেন বললাম, মাথা গরমে বলে ফেলি, ঝগড়া করে ফেলি। আমার মা যা আমার জন্য করেছে, আমার ছেলের জন্য কেউ করবে না। আজকে শরীরটা খুব খারাপ, মায়ের কথা খুব মনে পড়ছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মাও কিন্তু খুব অসুস্থ, মানে একটা কিডনি প্রবলেম আছে, নষ্ট হয়ে গেছে, তারপরে এখন ওষুধ খাচ্ছে, এই কলকাতায় ওষুধ খায়। তারপরে যখন করোনা হয়েছিল তখন মায়ের মানে বাথরুমের খুব প্রবলেম হচ্ছিল, বাথরুম হচ্ছিল না, পেট ফুলে গেছিলো, যন্ত্রণায় ছটফট করছিল, সেই সময় একটা অপারেশন করা,
তা সত্ত্বেও সে হাসি মুখে বাবার হেল্প করা, কাজ করা সব করে যাচ্ছে।